ঘরে মাছ, মাংস বা আলু ছাড়া আর কোনো তরকারি নেই, তাহলে ঘরে থাকা মাত্র কয়েকটা আলু দিয়েই তৈরি করে ফেলুন এই মজার রেসিপিটি। এটা যদিও আমাদের অঞ্চলের রান্না নয়, তারপরও ভীষণ প্রিয় একটি খাবার আমার কাছে। আর এই রান্নাটি সাধারণত সিরাজগঞ্জ, গাইবান্ধা অঞ্চলটাতে বেশি পরিচিত। শুধু পরিচিত না, সুপরিচিত একটা রান্না, সেখানকার বিখ্যাত একটা রান্না। আমি এই রান্নাটি শিখেছি ঢাকায় আসার পরে আমার প্রতিবেশী এক আন্টির কাছ থেকে। আন্টির বাড়ি সিরাজগঞ্জে, তার কাছ থেকে শেখা। এবং প্রথম আমি আন্টির হাতেই খেয়েছিলাম, সেখান থেকে রান্নাটি আমার প্রিয় হয়ে ওঠে। আর আমিও নিজে ট্রাই করি অনেকবার। যেহেতু এটা খুবই মজার একটা রান্না, সেহেতু আপনাদের সাথে আজকে শেয়ার করা। আর এই রান্নাটি করার জন্য আমি প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিলাম। প্রেসার কুকারে সিদ্ধ করলাম কাজ সহজ করার জন্য, যাতে আলুগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায়। প্রেসার কুকারে দিয়ে মাত্র 3-4টা সিটি দিলেই কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যায় আলুগুলো। তো আলু সিদ্ধ করার পরে আমি ম্যাশ করে নিলাম। আর খুব যে মিহি ম্যাশ করতে হবে এরকমও না, একটু দানা দানা থাকলে কোনো সমস্যা নেই। এরপর আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি। এরপর একটু নেড়েচেড়ে এগুলো ভেজে নিব। এই রেসিপিটি অনেকের কাছে আলুর ডাল বা আলু ঘাটি নামে পরিচিত, তবে আমার মতে আমি যেভাবে রান্না করছি এটাকে আলুর ডাল বলে পারফেক্ট হবে। আলু ঘাটিটা ঠিক এরকম ভাবে রান্না করা হয় না, আমি একদম ডালের মতো করে রান্না করছি। তো পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর এটা ঝালের জন্য ব্যবহার করছি, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচটা দিবেন। এখানে কিন্তু আমি কোনো ধরনের গুঁড়ো মরিচ ব্যবহার করিনি, তাই হচ্ছে পুরোটা ঝাল কিন্তু কাঁচামরিচ থেকেই নেব, সে অনুপাতে কাঁচামরিচ দিয়েছি। এরপর কয়েকটা আস্ত জিরা দিয়ে দিলাম এবং সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিলাম। খুব বেশি লাল করার দরকার নেই, মোটামুটি লাল হয়ে গেলে এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে। এখানে আলু ভাজাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আলু ভাজাটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার ডালের স্বাদ ভালো আসবে। আর যদি এটা পারফেক্ট না করতে পারেন তাহলে কিন্তু ডালের স্বাদ ভালো আসবে না। আর এই আলুটা ভাজার সময় আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ। এরপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। ঠান্ডা পানিও দেওয়া যেতে পারে, তবে আমি গরম পানি দেওয়াটাই বেশি পারফেক্ট মনে করি। এবারে রান্না হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ডাল যখন কিছুটা রান্না হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ডিম। আর ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি, তবে এখানে আপনি চাইলে কিন্তু ডিম ভেজেও দিতে পারেন। ভেজে যদি আপনি স্লাইস করে দেন সেটাও দেওয়া যায়, সেভাবেও মজা লাগে। আর আমি এভাবে দিই, এভাবে দিলেও ভালো লাগে। তো আমি দুভাবে রান্না করি, যেহেতু একটা ভিডিওতে দুভাবে দেখানো সম্ভব না, তাই আমি বলে দিলাম। একটা আস্ত ডিমও দিয়ে দিলাম, এটা দেখতে ভালো লাগবে সেজন্য দেয়। এরপর একটি ঢাকনা মুড়ে দিয়ে দিলাম ডিম সিদ্ধ হওয়ার জন্য। তো যখন আমার রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। অবশ্যই আপনারা ধনেপাতা কুচিটা ব্যবহার করবেন, কারণ ডালে কিন্তু ধনেপাতা না দিলে একদমই ভালো লাগে না বা দেখতেও ভালো লাগে না। আর নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ টেলে, এটা আমি তেলের মধ্যে টেলে নিয়েছি, তারপরে দিলাম। এতে হচ্ছে সুগন্ধটা খুবই ভালো হবে আর খেতেও ভালো লাগবে। ভাতের সাথে এই শুকনো মরিচগুলো যখন আপনি ডলে খাবেন তখন কিন্তু অনেক বেশি মজার হবে। এই যে ডালটা আমি অনেক বেশি ঘন করিনি, দেখে আপনারা বুঝতে পারছেন কিরকম ঘন করেছি, কারণ আলু কিন্তু ঠান্ডা হতে হতে অনেকটা ঘন হয়ে যায়। এটা কিন্তু ঠান্ডা হতে হতে আরো ঘন হয়ে যাবে, তাই এরকম একটু পাতলা পাতলা রেখেছি। আর এটা গরম ভাতের সাথে খেতে যে কি মজা, তা আসলে যিনি একবার খেয়েছেন তিনি জানেন। আর আপনারা যারা এই ডালের সাথে পরিচিত নন তারা আমার আজকের ভিডিওটি দেখে অবশ্যই রান্না করে খাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা।